টোনা দেখো দেখো, আমাদের আবারও দুটো ছানা হয়েছে, কিন্তু এবারও তো আমাদের কন্যা সন্তানই জন্ম নিয়েছে। টনি, তুমি একদম মন খারাপ করো না। সৃষ্টিকর্তা হয়তো আমাদের জন্য এটা উত্তম মনে করেছে, তাই আমাদেরকে 5টা কন্যা সন্তান দিয়েছে। তুমি দেখবে এই কন্যা সন্তানই একদিন আমাদের ভাগ্যের পরিবর্তন ঘটাবে। তোমার কথাই যেন সত্যি হয়। এবার মনটা ভালো করে নিজের সন্তানদের খেতে দাও, আর আমি বাইরে কাজে যাচ্ছি। কাজ শেষ করে ফিরতে কিন্তু আমার অনেক রাত হয়ে যাবে। তুমি ছানাদের নিয়ে খেয়ে ঘুমিয়ে পড়ো, কেমন? ঠিক আছে টোনা। এরপর টোনা তার কাজের জন্য বেরিয়ে পড়ে, আর টুনি নিজের 5 কন্যাকে নিয়ে খেয়ে দিয়ে নিজের কাজ করতে থাকে। এভাবে দেখতে দেখতে পুরো দিন পেরিয়ে যায়, আর রাতও হয়ে আসে। ধীরে ধীরে রাতও গভীর হয়ে আসে, কিন্তু তবুও টোনা বাড়িতে ফিরে আসে না। এত রাত হয়ে গেল, তবুও টোনা বাড়িতে কেন ফিরে এলো না? ও তো এত দেরি কখনোই করে না। পথে ঘাটে কি ওর কোনো বিপদ হলো নাকি? না না, এভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে একদম চলবে না। আমাকে এক্ষুনি বাইরে যেতে হবে। মারে, তোরা থাক, আমি তোদের বাবাকে খুঁজে নিয়ে আসি। না মা, আমি থাকবো না, আমিও যাবো তোমার সাথে। আর বাবাকে খুঁজে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, চল মা। এরপর টুনি তার 5 কন্যাকে নিয়ে হারিকেন হাতে টুনুকে খুঁজতে বের হয়। বাবা, কোথায় তুমি? সাড়া দাও। টোনা, তুমি কি শুনতে পাচ্ছো? সাড়া দাও, আমাদের ডাকে সাড়া দাও। আমি এখানে, আমাকে সাহায্য করো। টোনা, তোমার এমন অবস্থা কি করে হলো? পা দিয়ে তো অনেক রক্ত পড়ছে। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আর তখনই একটা গাড়ি এসে আমাকে ধাক্কা মারে, আর আমি ছিটকে পড়ে যাই, আর পড়ে গিয়ে এমন আঘাত পেয়েছি গো। তুমি কোনো চিন্তা করো না টোনা, আমি তোমাকে এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যাব। তুমি এক্ষুনি সুস্থ হয়ে যাবে। টুনি টোনাকে সান্ত্বনা দিয়ে হাসপাতালে নিয়ে যায়, আর ডাক্তার টোনার চিকিৎসা করাতে গিয়ে বলে, মিস্টার টোনার দুটো পাই কেটে ফেলতে হবে, না কাটলে যে কোনোভাবেই সুস্থ হতে পারবে না। এত বড় একটা ক্ষতি করতে হবে? আচ্ছা ঠিক আছে, পা কেটে যদি আমার স্বামী বেঁচে থাকে তবে আপনি তাই করুন ডাক্তার বাবু। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এরপর ডাক্তার অপারেশন করিয়ে টোনার দুটো পাই কেটে ফেলে দেয়, আর তারপর টোনাকে হুইল চেয়ারে বসিয়ে দেয়। এরপর টোনাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। আমার এমন জঘন্য জীবন থাকার চেয়ে মরে যাওয়াই অনেক ভালো ছিল। এখন আমি আর তোমাদের জন্য কিছুই করতে পারবো না। তোমাদের উপর এখন আমাকে বোঝা হয়ে থাকতে হবে। আমি যতদিন বেঁচে আছি তোমার কোনো চিন্তা নেই। আমি কর্ম করব, আর তোমাদের সবার ভরণ পোষণ আমি চালাবো। তোমাদের খুশিতেই তো আমার খুশি। এবার খেয়ে নাও তো, আবার তো তোমাকে ওষুধ খেতে হবে। এরপর টুনি টোনাকে খাইয়ে দেয়, আর তারপর ওষুধও খাইয়ে দেয়। এদিকে রাত গভীর হয়ে আসে, সবাই ঘুমিয়েও পড়ে। এরপর দেখতে দেখতে সকাল হয়ে আসে, আর টুনি ঘুম থেকে উঠেই কাকলির বাড়িতে কাজ করতে যায়। তুই যখন এত করে চাইছিস, তখন আমি তোকে কাজ দিচ্ছি। তবে মাসে 200 টাকার উপর আমি আর একটা টাকাও দিতে পারবো না। কাকলি দিদি, আমার সংসার চালাতে হবে, তুমি দয়া করে আমাকে আর কটা টাকা বাড়িয়ে দাও না গো। আমি যা বলেছি তাই। এতে তোর পোষালে তুই থাক, আর না পোষালে চলে যা। এই বলে কাকলি সেখান থেকে চলে যায়, আর টুনি মন খারাপ করে কাকলির বাড়ির সব কাজ করে দেয়। এভাবে টুনি প্রতিদিন কাকলির বাড়িতে কাজ করে যা টাকা পায় তা দিয়ে কোনো রকমের সংসার চালায়। মা, আমরা তো সবাই খাচ্ছি, কিন্তু তুমি কেন খাচ্ছ না মা? তোরা খেয়ে নে মা, আমি পরে খেয়ে নিব। এখন ইচ্ছে করছে না খেতে। না মা, তোমাকেও আমাদের সাথে খেতে হবে। হাড়িটা দাও, আমি তোমাকে খাবার বেড়ে দিচ্ছি। টুকি, এত পাকা পাকা কথা না বলে চুপচাপ খেয়ে নে তো। টুকি মায়ের কোনো কথা না শুনে জোর করে হাঁড়িটা নেয়, আর দেখে হাঁড়িতে কোনো খাবারই নেই। মা, হাড়িতে তো কোনো খাবার নেই, আর এই কারণে তুমি আমাদের মিথ্যে অজুহাত দেখাচ্ছ। শোনো মা, এখন তুমি আমাদের 5 বোনের খাবার ভাগ করে খাবে। আর কাল থেকে তুমি একদম কাজে যাবে না। আমরা 5 বোন পরিশ্রম করে যা টাকা পাবো তা দিয়ে বাবার চিকিৎসা করাবো। আর
খেলাবো। কিন্তু তোরা তো এখনো অনেক ছোট। তোমার থেকে ছোট মা, কিন্তু আমরা এখন অনেক বড়। মেয়েদের মুখে এমন কথা শুনে টুনি আর না করে না। টোনা বসে বসে এসব দেখে আর চোখের জল ফেলতে থাকে। এরপর সবাই ঘুমিয়ে পড়ে, কিন্তু টোনা না ঘুমিয়ে সারা রাত ধরে চিন্তা করতে থাকে। আর অতিরিক্ত চিন্তা করার কারণে টোনা হার্ট অ্যাটাক করে, আর এক পর্যায়ে টোনা মারা যায়। টোনা, এই টোনা, তুমি কথা কেন বলছো না? টোনা, কথা বলো। মা, বাবা যে আর নিঃশ্বাস নিচ্ছে না, তার মানে বাবা নেই মা। টোনা, এভাবে তুমি আমাকে ফাঁকি দিয়ে কেন চলে গেলে? কেন চলে গেলে বলো টোনা? সবাই টোনার জন্য ভীষণ কান্না করতে থাকে। এরপর জঙ্গলের সব পাখিরা এসে টোনার সৎকার করায়। এরপর দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। সবাই টোনার শোক কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে। মা, আমাদের যে জমিটা আছে, আমরা 5 বোন সেই জমিতে টমেটো চাষ করব। ঠিক আছে রে মা, তোরা তাই কর। আমার যে আজকাল শরীরটা ভালো যাচ্ছে না, তাই সাহায্য করতে পারবো না। আচ্ছা ঠিক আছে মা, তুমি শুধু আমাদের আশীর্বাদ করো। ঠিক আছে রে মা, আমি তোদের প্রাণ খুলে আশীর্বাদ করলাম। এরপর 5 বোন মিলে জমিতে যায়, আর 5 বোন মিলে পুরো জমি চাষ করে, আর তাতে টমেটোর চারা লাগিয়ে দেয়। এরপর বাড়িতে ফিরে আসে, আর তারা রোজ তাদের জমির যত্ন পরিচর্যা করতে থাকে। এভাবেই দেখতে দেখতে কেটেছে আরো বেশ কিছুদিন, আর এরই মধ্যেই টমেটো গাছগুলো অনেক বড় হয়ে যায়, আর তাতে টমেটো হয়ে পেকেও যায়। মা চলো আমাদের সাথে জমিতে চলো, আজ আমরা আমাদের চাষ করা ফসল তুলে বাজারে বিক্রি করব। হ্যাঁ রে মা, চল। এরপর সবাই মিলে তাদের জমিতে যায়, আর হাতে হাতে কাজ করে সবাই মিলে টমেটোগুলো বস্তাবন্দি করতে থাকে। তখনই সেখানে কালু কাক আসে। আরে আরে টুনি, তুই না সেদিনই আমার বাড়িতে কাজ করছিলি, আর আজ এত টমেটোর মালিক হয়ে গিয়েছিস? বাজারে তো টমেটোর অনেক দাম, তোরা তো টমেটো নয় সোনা ফলিয়েছিস রে। ধন্যবাদ কালু দাদা। তা একদিন কাকুলি দিদিকে নিয়ে আমার বাড়িতে এসো, কটা ডাল ভাত না হয় খেয়ে যাবে। সেসব পরে হবে, এবার উপহার হিসেবে আমাকে 10 বস্তা টমেটো দে তো। কাকু, এসব তো আমরা অনেক কষ্ট করে ফলিয়েছি, আর আমাদের বাবা নেই, সংসার চালানোর মতো কোনো পয়সা নেই, তাই এতগুলো টমেটো আমরা তোমাকে দিতে পারবো না। কি আমার মুখের উপর না করলি? এই বলে কালু টুকিকে থাপ্পড় মারে, আর তখনই সবাই রেগে গিয়ে কালুকে আক্রমণ করে বসে, আর লাঠি দিয়ে কালুকে মারতে থাকে। দেখেছো কালু দাদা, আমার মেয়েরা কেমন প্রতিবাদী হয়ে গিয়েছে? এমন ভুল আর দ্বিতীয়বার করো না, তাহলে নিজের প্রাণ নিয়ে বেঁচে ফিরতে পারবে না। আমাকে এভাবে অপমান করলি তোরা, এর প্রতিশোধ আমি একদিন ঠিকই নিয়ে ছাড়বো। যাও যাও, কত পারো তা দেখা যাবে। এরপর কালু কাক সেখান থেকে চলে যায়, আর 5 কন্যার মা তার 5 কন্যাকে নিয়ে অনেক সুখে দিন কাটাতে থাকে। কি ব্যাপার দাদা, তুমি এত অস্থির হয়ে আসলে যে? কিছু কি বলবে? টুনি, বিউটির মেয়ে তোর মেয়েকে নদীতে ফেলে দিয়েছে। টুকি নদীতে পড়ে চিৎকার করছে আর তোকে ডাকছে। তাড়াতাড়ি যা বোন, নয়তো তোর মেয়েকে বাঁচাতে পারবি না। না, এ হতে পারে না। টুকি, মা আমি আসছি। টুনি সবকিছু রেখে নদীর দিকে উঠতে থাকে। এদিকে যজ্ঞ কাক বলতে থাকে, আরে বাহ যজ্ঞ, তোর তো দারুণ বুদ্ধি। টুনিকে এক নিমিষে বোকা বানিয়ে দিলি। চল তাড়াতাড়ি খাবার নিয়ে চল, ওদিকে বউ অপেক্ষা করছে। এরপর যজ্ঞ খুশি মনে খাবার নিয়ে বাড়িতে উঠতে থাকে। এদিকে টুনি নদীর পাড়ে আসে, আর পারুল টুকির কাছে যায়। এ কি রে মা, তুই পারুলের সাথে বসে গল্প করছিস কি করে? তোকে কে নদী থেকে তুলেছে? আর তোর গা শুকনো কেন বলতো আমাকে? মা, আমি নদীতে পড়লাম কখন? আর কে তোমাকে এই কথা বললো? আমরা তো এখানেই গল্প করছি।
পারুল তোকে নদীতে ফেলে দেয়নি তাই না? তার মানে ওই যোগু কাকা আমাকে মিথ্যে কথা বলেছে। না না, আর দেরি করা যাবে না। দেরি করলেই ওই শয়তান আমার খাবার নিয়ে পালিয়ে যাবে। শয়তান কালো কাক, সুযোগ বুঝে তোকে কঠোর শাস্তি দিব আমি, এই বলে দিলাম। অন্যদিকে যজ্ঞ কণিকাকে এসব ঘটনা খুলে বলে আর কণিকা হাসতে থাকে। যোগ্য, তুমি পারো বটে। এখন তো তোমার জন্য আমার গর্ব হচ্ছে। দাও দাও, আর একটু বেশি করে শস্য দানা দাও। এরপর যজ্ঞ কণিকাকে শস্য দানা দেয় আর কণিকা খায়। পরের দিন যজ্ঞ আবারও খাবার খুঁজতে বেরিয়ে পড়ে। যজ্ঞ ওরে আর বলতে থাকে, কালকে তো টুনিকে বোকা বানিয়েছি, আজ কাকে বোকা বানাবো? কোনো পাখিকেই তো দেখছি না। আরে ওই বিউটি ফল নিয়ে যাচ্ছে, যাই ওর কাছেই যাই। আরে বিউটি, তুই এভাবে খুশি খুশি মনে উড়ে বেড়াচ্ছিস? ওদিকে তোর মা অনেক অসুস্থ, আমাকে খবর পাঠিয়েছে তোকে বলার জন্য। যা, আর দেরি করিস না, তাড়াতাড়ি পাশের বনে যা। মা, আমি আসছি তোমার কাছে। আমি তোমার কিছু হতে দেব না মা। বিউটি ফল রেখে উড়তে থাকে আর যজ্ঞ ফল নিয়ে বলে, আরে আমার তো দারুণ বুদ্ধি, বুদ্ধির জন্য কেউ আমাকে নোবেল ছুঁড়ে মারলো না, বোকার দল। হা হা হা, যাই কণিকার কাছে যাই। যজ্ঞ ফল নিয়ে কণিকার দিকে উড়তে থাকে। অন্যদিকে বিউটি একটা গাছের ডালে বসে বলতে থাকে, আরে আমি কাঁদছি কেন? আমার মা তো সেই ছোটবেলায় মরে গেছে। ওই বেটা যোগ্য আমাকে মিথ্যে কথা কেন বললো? আরে আমার কাছে তো মিষ্টি ফল ছিল, তার মানে ও ফল নেওয়ার জন্য আমাকে বোকা বানিয়েছে। শয়তান যোগ্য, সৃষ্টিকর্তা তোর ভালো করবে না। এরপর বিউটি আবার উড়ে তার বাড়িতে চলে আসে। যজ্ঞ এভাবেই রোজ রোজ বনের পাখিদের বোকা বানিয়ে খাবার ছিনিয়ে নিয়ে খায়। বনের পাখিরা বোকা হতে হতে বেশ সতর্ক হয়ে ওঠে। একদিন যজ্ঞ তোতার বাড়িতে যায় আর তোতাকে বলে, তোতা, এই তোতা, তোর জন্য একটা দুঃখের সংবাদ আছে। আর সেটা হলো, টিয়ে উড়তে উড়তে গাছের ডালের সাথে ধাক্কা লেগে আহত হয়ে বটের গাছের নিচে পড়ে আছে। জলদি চল ভাই, টিয়ের কাছে চল। ঠকবাজ, আমার টিয়ে বাথরুমে গিয়েছে পটি করার জন্য। আমি আজ তোর কথায় গলবো না। টিয়ে, পটি করা হলে মোটা লাঠিটা নিয়ে এসো তো, আজ এই যজ্ঞকে কঠোর শাস্তি দিব। যজ্ঞ তোতার কথা শুনে ভয় পেয়ে যায় আর সাথে সাথে ওখান থেকে পালিয়ে যায়। এভাবে আরো কিছুদিন কেটে যায়। একদিন যজ্ঞ কণিকাকে বলে, কণিকা, বনের সবাই অনেক চালাক হয়েছে, কাউকে আর বোকা বানাতে পারছি না। এবার মনে হয় আমাদের না খেয়েই থাকতে হবে। ঠিক তখনই পাশ দিয়ে কবুতর ডিম নিয়ে উড়ে যাচ্ছিল। কণিকা এটা দেখে বলতে থাকে, যোগ্য, চিন্তা করো না, আমাদের না খেয়ে থাকতে হবে না। আমি বুদ্ধি পেয়ে গিয়েছি। ওই দেখো, কবুতর ওর মুরগির ডিম বাজারে বিক্রি করতে যাচ্ছে। হ্যাঁ যাচ্ছে, কিন্তু ওর সাথে আমাদের না খেয়ে থাকার কি সম্পর্ক? আমি তো কিছুই বুঝতে পারছি না কণিকা। আরে বোকা, আমরা আজ থেকে বনের পাখিদের মুরগির ডিম চুরি করে খাবো, বুঝেছো? আরে আরে বউ, আমার সাথে থাকতে থাকতে আমার বউয়ের তো বুদ্ধি খুলে গিয়েছে। তুমি ঠিকই বলেছো, আজ রাত থেকে আমরা ডিম চুরির মিশন শুরু করব। চলো চলো, এখন বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ি। যজ্ঞ কণিকা বাড়িতে চলে আসে আর ঘুমিয়ে পড়ে। রাতের বেলা কণিকা বলে, যোগ্য, আজ আমরা কার মুরগির ডিম চুরি করতে যাবো? আজ ওই ছোট্ট টুনির মুরগির ডিম চুরি করব। চলো তাড়াতাড়ি, ক্ষুধায় পেটটা যে চোচো করছে আমার। এরপর যজ্ঞ আর কণিকা রাতের আধারে টুনির বাড়ির সামনে আসে আর চুপি চুপি টুনির মুরগির ঘর থেকে মুরগির ডিম চুরি করে বাড়িতে নিয়ে আসে। কণিকা, এখন থেকে রোজ রোজ আমরা ডিম ভেজে খাবো। যাও তাড়াতাড়ি কড়া করে ডিমগুলো ভেজে নিয়ে আসো। আহ, কি স্বাদ! চলো ঘুমিয়ে পড়ি। এরপর যজ্ঞ আর কণিকা ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে টুকি টুনিকে বলে,
মুরগি ঘর একদম ফাঁকা। কি বলছিস কি? 5টা মুরগির একটাও ডিম পারেনি? এমন তো কোনোদিনও হয়নি। তাহলে কি কেউ চুরি করেছে নাকি? না না, কে আবার ডিম চুরি করবে? আমারই ভুল, হয়তো কাল বা পরশু পারবে। টুনি আর কিছু না বলে কাজে মন দেয়। রাতের বেলা যজ্ঞ কণিকা কবুতরের মুরগির ডিম চুরি করে। এভাবেই রোজ রাতে কণিকার যজ্ঞ ডিম চুরি করে ভেজে খায়। একদিন কবুতর বলে, কি হয়েছে কি মুরগিদের? কয়েকদিন থেকে একটাও ডিম দিচ্ছে না। সব মুরগিরাই তো সুস্থ আছে, তাহলে কেন এমন হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। আজ রাতে আমি মুরগির ঘরের সামনে পাহারা দিব। রাতের বেলা কবুতর মুরগির ঘরের সামনে পাহারা দিতে থাকে। আর যজ্ঞ কণিকা ডিম চুরি করতে এসে কবুতরকে দেখে আর বলতে থাকে, বউ, এখানে তো কবুতর পাহারা দিচ্ছে, এখানে আজ ডিম চুরি করা যাবে না, চলো আমরা টুনির বাড়িতে যাই। এরপর যজ্ঞ কণিকা টুনির বাড়িতে আসে আর ওর মুরগির ডিম চুরি করে নিয়ে আসে। পরের দিন সকালে কবুতর মুরগির ডিম দেখে বলতে থাকে, তার মানে সত্যি সত্যি চোর এসে রোজ আমার মুরগির ডিম চুরি করে নিয়ে যায়। এখন থেকে আমিও রোজ পাহারা দিব, দেখি কে আসে ডিম চুরি করতে। কবুতর এভাবেই রোজ রাতে মুরগির ডিম পাহারা দিতে থাকে। যজ্ঞ কণিকা রোজ টুনির ডিম চুরি করে নিয়ে যায়। একদিন টুনি মন খারাপ করে নদীর পাড়ে বসেছিল। ঠিক তখনই ওখানে কবুতর আসে আর বলতে থাকে, কি ব্যাপার টুনি বোন, তোর মন খারাপ কেন? কি হয়েছে বলতো আমাকে। টুকির কি কিছু হয়েছে নাকি? আর বলো না দাদা, কয়েকদিন থেকে মুরগির কোনো ডিমই পাচ্ছি না। বুঝতে পারছি না চোর ডিম চুরি করছে নাকি মুরগিগুলো ডিম পারছে না। চোর ডিম চুরি করছে। মানে তুমি কি করে জানলে যে চোর ডিম চুরি করেছে? বলছি সব বলছি। এরপর কবুতর আস্তে আস্তে সব ঘটনা টুনিকে খুলে বলে। সব শুনে টুনি বলে, তার মানে ডিম চোরকে সেটা জানতে পারোনি তাই না? চিন্তা করো না দাদা, আজ রাতে আমিও ডিম চোরকে ধরবো আর কঠোর শাস্তি দিব। দাদা, রাতের বেলা বড় লাঠি নিয়ে জেগে থেকো কেমন? কবুতর টুনির কথায় রাজি হয়ে যায় আর যে যার বাড়িতে চলে আসে। রাতের বেলা যজ্ঞ কণিকা যে টুনির বাড়িতে ডিম চুরি করতে আসে, ঠিক তখনই টুনি কবুতর ওদের ঘিরে ধরে আর বলতে থাকে, ও তোরাই তাহলে ডিম চোর কাক? আগে পাখিদের বোকা বানিয়ে খাবার ছিনিয়ে নিতি, আর এখন ডিম চুরি করছিস? তোদের তো আজ আমি কঠোর শাস্তি দিব। তোমরা ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও, আমরা আর কখনো এমন কাজ করব না, ক্ষমা করে দাও। কোনো ক্ষমা নেই তোদের। টুনি, মারতে শুরু করে দে। টুনি আর কবুতর ওদের মারতে থাকে। মার খেতে খেতে ওরা আহত হয়ে পালিয়ে যায়। উচিত শিক্ষা হয়েছে, জীবনে আর চুরি না মুখেও নিবে না। যা টুনি, ঘরে গিয়ে ঘুমিয়ে পড়। টুনি ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে আর কবুতরও চলে যায়। কি ব্যাপার প্রহরী, তোকে এত অস্থির দেখাচ্ছে কেন? কিছু কি হয়েছে? বনের কেউ কি অন্যায় কাজ করেছে নাকি? বল, তাড়াতাড়ি আমাকে বল, কে অন্যায় কাজ করেছে? রাজামশাই, বিউটি পাড়ার গরু আপনার বাগানের গাছ খেয়েছে। রাজপ্রাসাদের বাইরে আমি গরুকে বেঁধে রেখেছি। আপনি এখন বলুন, ওই গরুকে আমি কি করব রাজামশাই? কি বললি? গরু আমার বাগানের গাছ খেয়েছে? ওই গরু আর ওর মালিককে নদীতে ডুবিয়ে মারার হুকুম দিলাম আমি। প্রহরী, এক্ষুনি গিয়ে ওই গরিব বিউটিকে ডেকে আন। আমি নিজের চোখে ওর গরু আর ওর মৃত্যু দেখতে চাই। জো হুকুম রাজামশাই, আমি এক্ষুনি নিয়ে আসছি বিউটিকে ধরে। রাজামশাই, আমাকে এত বড় শাস্তি দিবেন না। আমি আমার গরুকে নিয়ে অন্য বনে চলে যাব। দয়া
করুন, আমি আপনার পায়ে পড়ি। সামান্য ক্ষতির জন্য এত বড় শাস্তি দিবেন না। আমি আমার সিদ্ধান্ত কখনোই পরিবর্তন করি না। প্রহরী, এদেরকে নদীতে ফেলে দাও। আমার গরু আপনার যতটা গাছ খেয়েছে আমি ততটাই গাছ কিনে দিব আপনাকে, তবুও পানিতে ডুবিয়ে মারবেন না। প্রহরী, না না, দাঁড়াও। প্রহরী বিউটির কথা উপেক্ষা করে গরু আর বিউটিকে নদীতে ফেলে দেয়, আর ওরা ডুবে মারা যায়। ওদের এই দৃশ্য বনের পাখিরাও দাঁড়িয়ে দেখতে থাকে। রাজা সকলের উদ্দেশ্যে বলতে থাকে, সবাই শুনে রাখো, যে আমার হুকুম অমান্য করবে সে এই বিউটির মতো প্রাণ হারাবে, তাই সাবধান, বুঝেছো? প্রহরী, চল প্রাসাদে চল। এরপর রাজা আর প্রহরী চলে যায়। টিয়ে কাঁদতে কাঁদতে বলে, হে সৃষ্টিকর্তা, এই বন থেকে এই অত্যাচারী রাজাকে তুলে নাও, আর নয়তো আমাদের সবাইকে তুলে নাও। এই অত্যাচারী রাজার অত্যাচার যে আমাদের আর সহ্য হচ্ছে না। কাঁদিস না রে বোন, চল ফিরে যাই। এরপর সবাই চলে যায়। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন বৃদ্ধা মিনু রাজপ্রাসাদে ভিক্ষা করতে আসে। বৃদ্ধা মিনুকে দেখে রাজা তো ভীষণ রেগে যায়। এই ভিখারির বাচ্চা, এই তোর এত বড় সাহস, তুই আমার প্রাসাদে প্রবেশ করেছিস? ছি ছি, নোংরা হয়ে গেল আমার প্রাসাদটা। তুই জানিস না আমি তোদের পছন্দ করি না। রাজা মশাই, এমন অহংকার ভালো নয়, দয়া করে আমাকে সাহায্য করুন। সৃষ্টিকর্তা আপনার সহায় হবে। কি বললি? আমি অহংকারী? তোকে এর জন্য কঠোর শাস্তি পেতে হবে। প্রহরী, এই বুড়ির ঘরবাড়ি ভেঙে একে নিঃস্ব করে দাও। যাও, এক্ষুনি যাও। বৃদ্ধাকে দেখে প্রহরীর অনেক মায়া হয়, আর সে রাজাকে বলে, রাজা মশাই, বলছি কি, বৃদ্ধা পাখি এমনিতেই কিছুদিন পর মরে যাবে, আপনি তাকে ক্ষমা করে দিন। প্রহরী, তোরও কি কঠোর শাস্তি পাওয়ার ইচ্ছে হয়েছে নাকি? শাস্তি দিব নাকি যাবি? প্রহরী আর কিছু না বলে মিনুর বাড়ির দিকে উঠতে থাকে। মিনুও কাঁদতে কাঁদতে প্রহরীর পিছন পিছন চলতে থাকে। প্রহরী মিনুর ঘর ভেঙে আবারও রাজপ্রাসাদে ফিরে আসে। ও অত্যাচারী রাজা, আমি তোকে অভিশাপ দিলাম। সৃষ্টিকর্তা তোকে কঠোর শাস্তি দিবেই দিবে। ঠিক তখনই ওখানে টুনি আসে। টুনি মিনুকে দেখে বলে, কেঁদো না বুড়িমা, আজ থেকে তুমি আমার সাথে থাকবে, তোমাকে আর ভিক্ষাও করতে হবে না। ভিক্ষা না করলে খাবো কি? তুইও তো গরিব। আমি বনে সিঙ্গারা বিক্রি শুরু করেছি। সিঙ্গারা বিক্রি করে যে টাকা পাবো, সে টাকা দিয়েই আমরা সংসার চালাবো। তোমাকে ওসব নিয়ে ভাবতে হবে না, চলো আমার সাথে। বুড়িমা, তুমি ঘরেই থাকো, ঘর থেকে একদম বের হবে না। আমি সিঙ্গারা বিক্রি করেই চলে আসবো। টুনিমা, আমি তোর এই ঋণ কোনোদিনও পরিশোধ করতে পারবো না। সৃষ্টিকর্তা তোকে সারা জীবন সুস্থ রাখুক রে মা। ওহো বুড়িমা, আবার শুরু করলে? আমার দেরি হচ্ছে তো, আমি এলাম। টুনি ঠেলা গাড়িতে করে সিঙ্গারা নিয়ে বনে বেরিয়ে পড়ে। সিঙ্গারা নিয়ে যাও, সিঙ্গারা, এসো এসো, দাদা দিদিরা এসো এসো, গরম গরম সিঙ্গারা নিয়ে যাও, সিঙ্গারা। তখনই ওখানে কণিকা কনককে নিয়ে আসে। কণিকা কাঁদতে কাঁদতে বলে, টুনি বোন, রাজা আমাদের সব জমি কেড়ে নিয়েছে, এখন আর আমাদের কিছুই নেই। আজ দুদিন থেকে মা ছেলে না খেয়ে আছি, দয়া করে আমাদের কিছু খাবার দে বোন। শান্ত হও দিদি, এই নাও সিঙ্গারা, খাও। যতক্ষণ না পেট ভরছে ততক্ষণ খেতেই থাকো। কনক বাবা, নে খেয়ে নে সোনা। টুনি বোন, তুই অনেক ভালো রে, সারা জীবন এমন করে অন্যকে সাহায্য করিস। এভাবেই টুনি বনে সিঙ্গারা বিক্রির পাশাপাশি বনের অসহায় পাখিদের সাহায্য করতে থাকে। একদিন রাজা ঈগল টুনি সিঙ্গারার দোকানে আসে। রাজা ঈগলকে দেখে টুনি ভয় পেয়ে যায়। রাজা মশাই, আপনি এখানে? আমাকে শাস্তি দিবেন না রাজা মশাই, আমি কিছু করিনি। আরে না না, আমি শাস্তি দিতে আসিনি, আসলে আমি তো সিঙ্গারা খেতে এসেছি। দে, আমাকে সিঙ্গারা দে তো।
আরো সিঙ্গারা দে, তোর সিঙ্গারা খেতে অনেক সুস্বাদু। আরো দে, আরো দে। এত কম করে দিচ্ছিস কেন? আমার মনটাই তো ভরছে না। রাজা মশাই, এত সিঙ্গারা খেলে তো আপনার পেট খারাপ করতে পারে। এবার থামুন। তোকে টাকা দিব, তবুও সিঙ্গারা দে বলছি। টুনি সিঙ্গারা দেয় আর রাজা খেতে থাকে। খেতে খেতে রাজা টুনির দোকানে সব সিঙ্গারা খেয়ে ফেলে। রাজা টাকা দিয়ে চলে যায়। পরের দিন রাজা মশাই অনেক অসুস্থ হয়ে যায়। ওরে বাবা রে, মরে গেলাম রে, মরে গেলাম। পেট ব্যথা করছে। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। ওই বেয়াদব টুনি ওর সিঙ্গারা খাইয়ে আমাকে মারতে চেয়েছে। ছাড়বো না, আমি ওকে ছাড়বো না। প্রহরী, পেট ব্যথার ওষুধ নিয়ে আয় তাড়াতাড়ি। মরে গেলাম গো, মরে গেলাম। প্রহরী ঔষধ নিয়ে আসে আর রাজাকে খাইয়ে দেয়। কিছুক্ষণ পর রাজা সুস্থ হয়ে যায়। টুনি, আমি সুস্থ হয়েছি। এবার তোকে কেউ বাঁচাতে পারবে না। আমাকে সিঙ্গারা খাইয়ে মারতে চেয়েছিলি তাই না? আজ আমি নিজের হাতে সিঙ্গারা বানিয়ে তোকে খাওয়াবো। খাওয়াতে খাওয়াতে মেরে ফেলবো। প্রহরী, সিঙ্গারা বানানোর উপকরণ নিয়ে আয়। সিঙ্গারা বানানো শেষ। যা, তাড়াতাড়ি টুনিকে ধরে নিয়ে আয়। আজ নিজ হাতে ঠেসে ঠেসে সিঙ্গারা খাইয়ে ওকে মেরে ফেলবো আমি। রাজার কথা শুনে প্রহরী মনে মনে বলতে থাকে, টুনি অনেক ভালো। আমি বেঁচে থাকতে টুনির কোনো ক্ষতি হতে দিব না। অত্যাচারী রাজা, আজই তো শেষ দিন। এতদিন তুই যা বলেছিস মুখ মুজে সব সহ্য করেছি, কিন্তু আজ আর না। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি রে, কি ভাবছিস এভাবে? আমার কথা তোর কানে যায়নি? রাজা মশাই, আপনি গিয়ে রেস্ট নিন। আমি সিঙ্গারাগুলো ভালো করে রেখে টুনিকে ধরতে যাব। এই তো রাজা চলে গেছে। তাড়াতাড়ি করে বুদ্ধিমতো সিঙ্গারাগুলোতে বিষ মেশাই আগে। ব্যাস, বিষ মেশানো শেষ। যাই, এবার তাড়াতাড়ি বাকি কাজগুলো সেরে ফেলি। প্রহরী প্রাসাদ থেকে টুনির কাছে আসে আর টুনিকে তার বুদ্ধির কথা বলে প্রাসাদে নিয়ে আসে। রাজা টুনিকে দেখে রেগে যায়। বেয়াদব টুনি, আজ তোর শেষ দিন। সিঙ্গারা খাইয়ে মারতে চেয়েছিলি আমাকে তাই না? আজ তুই মরবি। নে, সিঙ্গারা খা বলছি। রাজা টুনিকে যেই না জোর করে সিঙ্গারা খাওয়াতে যাবে, ঠিক তখনই ওখানে একটা সাধু আসে আর বলতে থাকে, দাঁড়াও, ওই সিঙ্গারাগুলো কেউ কেউ না, আমি স্বপ্নে দেখেছি। ওই সিঙ্গারাগুলো যে খাবে সেই অমর হবে। তাই তো আমি ওগুলো খেতে সোজা এখানে চলে এসেছি। সরো সরো, আমি এগুলো খাবো। আরে সাধু বাবা, আপনি? আমি শুনেছি সাধুদের কথা সত্যি হয়। আচ্ছা দাঁড়াও, আমি খাবো সিঙ্গারা আর আমি অমর হব। না না, রাজামশাই এগুলো আমার জন্য তৈরি করেছে, তাই আমি খাবো। আমি অমর হতে চাই। আস্তে আস্তে সকলের মধ্যে তর্ক লেগে যায় আর তখনই রাজা বলতে থাকে, কেউ খাবে না এই সিঙ্গারা, এগুলো আমি খাবো। সরো সবাই। গেলাম গো, মরে গেলাম। এ কেমন সিঙ্গারা? প্রহরী, বাঁচা আমাকে, বাঁচা। আমি অমর হতে চাই না। তুই আর বাঁচতে পারবি না অত্যাচারী রাজা, কারণ তুই বিষ মিশানো সিঙ্গারা খেয়েছিস। প্রহরী, কি বলছিস কি এসব? আর তুই তো কারি করছিস কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি এই সিঙ্গারাতে বিষ মিশিয়ে দিয়েছি আর বুদ্ধিমতো সাধুকেও ডেকে এনেছি। সাধু আর টুনি আমার বুদ্ধির কথা জানে। অত্যাচারী লোভী রাজা বিদায়। রাজা বিষে ছটফট করতে করতে মারা যায়। তোমাকে ধন্যবাদ প্রহরী দাদা, এত সুন্দর বুদ্ধি বের করার জন্য। তোমার জন্য আজ থেকে আমরা শান্তিমতো বাস করতে পারবো। যাই, বনে সবাইকে গিয়ে রাজার মৃত্যুর কথা বলি। টুনি আর সাধু চলে যায়।
আর বনের সবাইকে রাজার মৃত্যুর কথা খুলে বলে। রাজার মৃত্যুর কথা শুনে সবাই অনেক খুশি হয় আর সবাই সুখে শান্তিতে বসবাস করতে থাকে। টোনা দেখো, আমি সুন্দর একটা ডিম দিয়েছি। এই ডিম থেকে এবার আমাদের ফুটফুটে সুন্দর একটা ছানা বের হবে। ছানা তো অবশ্যই বের হবে, আর সেটা আমার পুত্র সন্তান, যে কিনা বড় হয়ে শিক্ষিত হয়ে আমার ব্যবসার হাল ধরবে, আমার বংশের বাতি চালাবে, কখনোই আমার বংশকে নির্বংশ হতে দিবে না। তুই একদম আমার মনের কথাটাই বলেছিস বাবা। আমি আমার নাতিকে অনেক বড় স্কুলে পড়াশোনা করাবো, অনেক শিক্ষিত করব আমি। আর যদি আমার কন্যা সন্তান হয় তাহলে কি করবেন মা? খবরদার বৌমা, এমন কুলক্ষণী কথা আর যেন তোমার মুখে দ্বিতীয়বার না শুনি, এ আমি বলে দিলাম। মা একদম ঠিক কথা বলেছে, আর কখনোই তুমি কন্যা সন্তানের কথা বলবে না। কন্যা সন্তান হলো অপয়া। কন্যা সন্তান আসছে সংসার ধ্বংস করার জন্য, কোনো উন্নতি করার জন্য নয়, বুঝেছো? হয়েছে বাবা, ছাড়ো সব। তোর অফিস যাওয়ার সময় হয়ে এসেছে, যা তুই এবার অফিসে চলে যা। আচ্ছা ঠিক আছে মা, আমি অফিসে যাচ্ছি। আর টুনি, তুমি ভালোভাবে ডিমের যত্ন নিও, কেমন? এরপর টোনা অফিসে চলে যায় আর মিনু নিজের ঘরে গিয়ে পান চিবোতে থাকে। এদিকে টুনি স্বামী শাশুড়ির এমন কথা শুনে মনে মনে ভেঙে পড়ে আর একা একাই কাঁদতে শুরু করে। সৃষ্টিকর্তা যদি সত্যি আমার কপালে কন্যা সন্তান লিখে রাখে, তাহলে তো এরা কেউ আমার সন্তানকে মেনে নিতে পারবে না। কিন্তু তবু আমি থামবো না। আমি আমার সবটুকু দিয়ে আমি আমার সন্তানকে অনেক শিক্ষিত বানাবো। এই বলে টুনি চোখের জল মুছে ফেলে আর সংসারের সব কাজ সেরে নেয়। এদিকে যে যে যার যার মতো কাজে ব্যস্ত হয়ে পড়ে। এভাবেই দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। এদিকে টুনিরও ডিম ফুটে ছানা বের হয় আর কাকতালীয় ভাবে সেই ডিম থেকে কন্যা সন্তানের জন্ম হয়। আর তা দেখে টোনা আর মিনু ভীষণ রেগে যায়। বৌমা, তোমাকে বলেছিলাম একটা পুত্র সন্তান দিতে, আর তুমি কি না সেই কন্যা সন্তানের জন্ম দিলে? আসলে দিবেই না বা কেন? কারণ তুমি নিজেই তো হলো একটা কুলক্ষী, আর কুলক্ষীর পেট থেকে ভালো কিছু কখনোই আশা করা যায় না। টুনি, একে এক্ষুনি আমার সামন থেকে সরিয়ে বাহিরে ফেলে দিয়ে এসো, আর আবার গর্ভবতী হয়ে আমাকে একটা পুত্র সন্তান দাও, বুঝেছো? না, আমি আমার মেয়েকে কোথাও রেখে আসবো না। বরং আমি যেখানে থাকবো আমার সন্তানও আমার সাথে থাকবে। তোর এত বড় সাহস, তুই আমার মুখের উপর কথা বলিস? আজ তো আমি তোর ওই মেয়েকে মেরে মাটিতে পুঁতে দিব। এই বলে টোনা টুনিকে ধরে মারতে থাকে। আমার মারার সময় কেঁদে আবার আমাকে বিরক্ত করছিস? দাঁড়া, আজ তোর জীবনটা আমি কেড়ে নিব। হ্যাঁ বাবা, মার। এগুলোকে মেরে জঙ্গলে ফেলে দিয়ে আয়। এসব জঙ্গল দিয়ে আর দু চোখে দেখতে ইচ্ছে করছে না আমার। মিনুর কথা শুনে টোনা তার মেয়েকে আরো বেশি জোরে আঘাত করতে থাকে। ওগো, তোমার দোহাই লাগে, তুমি আমাকে মারো, কিন্তু আমার মেয়েটাকে তুমি ছেড়ে দাও। ও তো এখনো অবুঝ, ও তো তোমার কাছে কোনো অন্যায় করেনি। টোনা টুনির কোনো কথাই শোনে না, টুকিকে মারতেই থাকে। আর টুকি মার সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে পড়ে যায়। আর সেটা দেখে টুনি, তুমি আমার মেয়েকে মেরে ফেললে, নিষ্ঠুর পাপিষ্ঠ বাবা কোথাকার। এতটুকু বলেই টুনি অজ্ঞান হয়ে যায়। বাবা টোনা, এরা মামি মনে হয় মারা গিয়েছে। এদের যদি এখন আমরা বাড়িতে রেখে দেই, তাহলে পুলিশ এসে আমাদের জেলে নিয়ে যাবে আর আমাদের ফাঁসির কাঠগড়া ঝুলাবে, বুঝেছিস? মা, তুমি বস্তা নিয়ে এসো। বস্তা দিয়ে কি হবে রে বাবা? তুমি নিয়ে এসো না আগে। মিনু তাড়াতাড়ি গিয়ে বস্তা নিয়ে আসে আর দুজনে মিলে মা মেয়েকে বস্তায় ভরে নিয়ে জঙ্গলে ফেলে দিয়ে বাড়িতে ফিরে আসে। বাবা, তুই মন খারাপ করিস না, আমি তোকে আবার বিয়ে করাবো, আর সেই বউ তোকে পুত্র সন্তান দিবে। টোনা আর কোনো কথা না বলে নিজের ঘরে চলে যায়।
এদিকে দেখতে দেখতে সকাল হয়ে আসে আর অন্যদিকে জঙ্গলের ক্ষুধার্ত বাঘ ভোরবেলায় উঠে খাবারের খোঁজে বেরিয়ে পড়ে। এদিকে টুকি আর টুনির জ্ঞান ফিরে আসে আর তারা দুজনেই বস্তার ভিতর থেকে হাঁসফাঁস করে চিৎকার করতে থাকে। কে কোথায় আছো? আমাদের বাঁচাও, বস্তার মুখটা খুলে বের করো আমায়। এই চিৎকার কোথা থেকে আসছে? তার উপর তাজা পাখির গন্ধ। সামনে ওটা কি দেখা যাচ্ছে? মনে তো হচ্ছে কোনো বস্তা। এরপর বাঘ বস্তার কাছে আসে আর তখনই টুনি চিৎকার করে ওঠে। আমাদের কেউ বাঁচাও। মনে হয় এখান থেকে চিৎকার আসছে। এরপর বাঘ বস্তাটা কামড় দিয়ে ছিঁড়ে ওদের বের করে। যাক, সাত সকাল বেলাতেই এমন খাবার পেয়ে যাব কখনোই ভাবিনি। বাঘ মামা, আমরা খুবই অসহায়, তুমি দয়া করে আমাদের খেও না, আমাদের যে বেঁচে থাকার খুব প্রয়োজন। টুনির চোখে জল দেখে বাঘের মনে মায়া হয়। আচ্ছা ঠিক আছে, আমি তোদের খাবো না। এবার বল, তোরা এই বস্তার মধ্যে কি করে ঢুকে গেলি? এরপর টুনি সব ঘটনা বাঘকে খুলে বলে আর সব শুনে বাঘের ভীষণ খারাপ লাগে। তুই কোনো চিন্তা করিস না, তোদের আর কিচ্ছু হবে না। আজ থেকে তোরা দুজনেই আমার সাথে থাকবি, আর আমি তোর কন্যাকে শিক্ষিত কন্যা বানাবো, আর তোদের প্রতিশোধ নেয়ার ব্যবস্থা করব। চল এবার আমার সাথে। বাঘ টুনিকে পিঠে আর টুকিকে মুখে নিয়ে গুহায় যায়। তোরা দুজনে এখন থেকে এখানেই থাকবি। এখন তোরা এখানে শুয়ে শুয়ে বিশ্রাম নে, আমি তোদের জন্য খাবার আর ঔষধ নিয়ে আসছি। বাঘ ওদের রেখে বাইরে যায়। এরপর খাবার আর ঔষধ নিয়ে আসে। এরপর সবাই মিলে খেয়ে বিশ্রাম নিতে থাকে আর দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। আর বাঘ টুকিকে নিয়ে স্কুলে ভর্তি করিয়ে দেয় আর টুকি অনেক মনোযোগ সহকারে পড়াশোনা করতে থাকে। এভাবে দেখতে দেখতে কেটে যায় আরো কিছুদিন আর টুকিও অনেক বড় হয়ে ওঠে। মা দেখো, আমি তোমার ইচ্ছে পূরণ করতে পেরেছি। আমি পরীক্ষায় পাশ করেছি মা, আর আমি চাকরি করব মা, আর তোমার সব স্বপ্ন পূরণ করব। তুই যে শিক্ষিত হতে পেরেছিস আমি তাতেই অনেক খুশি রে মা। এবার যা, বাকিটুকুও করে নে। মায়ের ইচ্ছে পূরণের জন্য টুকি পড়াশোনা শেষ করে চাকরিতে চলে যায় আর অনেক বড় একটা চাকরিও পেয়ে যায়। এভাবে দেখতে দেখতে অনেকগুলো দিন পেরিয়ে যায়। এদিকে চাকরি করে টুকি অনেক টাকা রোজগার করে আর অন্যদিকে মা, আমার সব টাকা শেষ হয়ে গিয়েছে। ব্যাংক থেকে অনেক লোনও নিয়েছিলাম, সেগুলো সঠিক সময় পরিশোধ করতে না পারার কারণে এখন আমার ব্যবসাটাও নিলামে উঠে যাবে। এখন যে আমি পুরো রাস্তায় বসে যাব মা। কাঁদিস না বাবা, যা হবে তা ভালোই হবে। টোনা আর মিনু চিন্তায় প্রহর গুনতে থাকে। এদিকে দেখতে দেখতে রাত পেরিয়ে ভোর হয়ে আসে আর ব্যবসার নিলামও শুরু হয়ে যায় আর টুকি চড়া দামে টোনার ব্যবসা কিনে নেয়। 10 লক্ষ টাকার বিনিময়ে আমি এই সব কিছু কিনে নিলাম। এবার শুধু বাড়ি কিনে নেওয়ার পালা। মিস্টার টোনা যেহেতু কোনো লোনই পরিশোধ করতে পারবে না, সেহেতু তার বাড়িটাকেও নিলামে তোলা হলো। আবারও 10 লক্ষ টাকার বিনিময়ে আমি মিস্টার টোনার বাড়ি কিনে নিলাম, আর এই সব কিছু আমি আমার মা টুনির নামে দিলাম। টুনির নাম শুনে টোনা আর মিনু চমকে ওঠে। টুনি বেঁচে আছে, আর এই শিক্ষিত বড়লোক মেয়েটা আমার কন্যা? হ্যাঁ মিস্টার টোনা, সে আপনার মেয়ে, তবে সে শুধু আপনার জন্ম দেয়া মেয়ে। তবুও সে আপনার মেয়ে নয়, সে আমার মেয়ে। আর আমি তাকে বড় করেছি, শিক্ষিত করেছি, আর এত দূর নিয়ে এসেছি। একটা মেয়েও যে শিক্ষিত হতে পারে, টাকা রোজগার করতে পারে, তার প্রমাণ করে দিয়েছি। আমার ভুল হয়ে গিয়েছে টুনি, তুমি আমাকে মাফ করে দাও। আবার ফিরে এসো আমার কাছে। সেটা আর কোনো দিনও হবার নয়। টুনি তার মেয়েকে নিয়ে নিজেদের কেনা বাড়িতে চলে যায় আর সেখানে সুখে দিন কাটাতে থাকে। এদিকে টোনা আর মিনু রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে
তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।